বড়দি, আর চালের হাঁড়িতে যতটুকু ছিল ততটুকুই রান্না করেছো? কাল থেকে কি খাবো আমরা? গতকাল থেকে আমার পেটে কিছু নেই বললেই চলে। এভাবে আর কদিন চালাবো আমরা? সব ঠিক হয়ে যাবে রে বোন। আমি তো ভাবতেই পারছি না বড়দি, কাল সকালে কি হবে। আমার মাথা ঘুরছে সকাল থেকে, কিছু খাইনি তো তাই। চিন্তা করিস না ফুলকি, কাল পূর্ব দিকের খাল পাড়ে গিয়ে শাক তুলে আনবো। একটু নুন দিয়ে ফুটিয়ে খেলেও পেটে তো কিছু থাকবে। আর তোর মেজদি সকাল থেকে পুকুর পাড়ে গেছে, কিছু মাছ পেলেও পেতে পারে। আমরা 3 বোন আছি তো একসঙ্গে, এটাই সবচেয়ে বড় জোর আমাদের। আমাদের সবাইকে তো একসাথে থাকতেই হবে। বাবা মা চলে গেলেও আমরা তো আছি একসাথে। শোন, আমি যতদিন আছি তোদের কিচ্ছু হতে দেব না। তুই তোর বড়দিকে বিশ্বাস করিস তো? করি বড়দি, তোমাকে ছাড়া আমাদের আর কেই বা আছে। কিন্তু বড়দি, গ্রামের সবাই আমাদের দিকে এমন ভাবে তাকায় যেন আমরা মানুষই না। গতকাল মোড়লের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওর বাড়ির লোকজন আমাকে দেখে থুতু ফেললো রাস্তায়। একটা বুড়ি আমাকে দেখে নাক সিটকালো। এই গ্রামে আমাদের কেউ চায় না বড়দি। শোন ফুলকি, মানুষ চাক আর না চাক, এই গ্রামে আমাদের বাবার জন্ম ভিটে। এই মাটি থেকে কেউ আমাদের ঠেলে সরাতে পারবে না। যতদিন আমার দম আছে ততদিন আমি তোদের দেখব। এখন চুপচাপ ভাত খেয়ে নে, বেশি চিন্তা করলে শরীর যে আরো বেশি খারাপ হবে তোর। আয় খেয়ে নে। তুমি খাবে না বড়দি? আমি পরে খাবো, তুই আর মেজদি আগে খা। বড়দি, তুমি সবসময় এই কথা বলো। তুমিও তো মানুষ, তোমারও তো খিদে লাগে। লাগে, কিন্তু তোদের মুখে দুটো ভাত তুলে দিতে পারলে আমার খিদেটা কমে যায়। ভোলা, ওই 3টে মেয়ের জমির খবর কি হলো? ওরা খুব চালাক বাবু। আমি তোকে বলেছিলাম না ওদের জমির কাগজপত্রের ব্যবস্থা করতে? ওদের বাপ মরে গেছে, মা মরে গেছে, 3টে পোড়া মুখে মেয়ে ওই ভাঙা কুড়ে ঘরে পড়ে আছে। ওই জমিটা আমার চাই। আমিও তো সেই চেষ্টাতেই আছি। ওখানে আমার আর একটা গোলা ঘর বানাবো, সবচেয়ে উঁচু জমি ওটাই এই গ্রামে। আমি তো 6 মাস ধরে বলে এসেছি, তুই কি ঘুমিয়ে আছিস নাকি? কর্তা বাবু, আমি তো গত সপ্তাহ ওদের কাছে গিয়েছিলাম। বড় মেয়েটা খুব কথা বলছে, বলেছে বাবার জন্ম ভিটে কোনোদিন ছাড়বে না। ওর দিকে তাকানো যায় না, এত রাগ। তুই কি আমার সাথে ছিনালি করছিস? সত্যি বলছি, আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম মোড়ল মশাই। ওর কান্নাকাটি করে এমন ঝামেলা করলো যে আমি আর কি বলি, চুপচাপ চলে এলাম। ভয় পেয়েছিস তুই? 3টে ভিখারি মেয়ের কথায় তুই ভয় পেয়ে গেলি? তুই আমার শাগরেদ, তুই ভয় পাবি তা বলে? না মানে, আমি ঠিক বোঝাতে পারছি না বাবু আপনাকে। শোন, এই গ্রামে কুকুর বেড়ালও আমার হুকুম ছাড়া চলে না। আর 3টে ভিখারি মেয়ে আমাকে না বলবে? কাগজপত্র জোর করে আদায় না হলে অন্য রাস্তা আছে। ওদের জীবন এমন কঠিন করে দে যে ওরা নিজে থেকেই পালাবে এই গ্রাম ছেড়ে। কি করব তাহলে? জলের কল বন্ধ করে দে, দেখবি মজুরের কাজ কেউ যেন ওদের না দেয়। দোকানদারদের বল ওদের কাছে কিছু বিক্রি না করতে। 1 সপ্তাহ দেখ, নিজে থেকে গুটি গুটি পায়ে চলে যাবে। বুঝেছি বুঝেছি, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমি আজই সব ব্যবস্থা করে ফেলবো। কালকের মধ্যে ওরা টের পাবে কার গ্রাম এটা। রতনের দোকান থেকে শুরু করব, ওকে বললেই বাকি দোকানদাররা এমনিতেই মানবে। যা, তাড়াতাড়ি কর। আর শোন, ওদের কাছে কেউ যেন সাহায্য নিয়ে না যায়। কেউ গেলে তার সাথেও আমার হিসাব হবে। এই গ্রামে আমার কথা মানে না এমন লোক আমি সহ্য করি না। বড়দি, আজ দোকানে গিয়েছিলাম চাল কিনতে। রতন দোকানদার বলল আমাদের কাছে কিছু বিক্রি করতে পারবে না, মোড়লের হুকুম নাকি। আমি অনেক অনুনয় বিনয় করলাম, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। এত নীচ হতে পারে মানুষ? মোড়লের এত সাহস! সে ভাবে কি নিজেকে? আমরা কি তার দাস? এই জমি আমাদের বাবার। আমি জানতাম সে কিছু একটা করবে, কিন্তু এতটা নিচে নামবে ভাবিনি। এবারে তাহলে কি করবে? শোন কমলা, আমরা ভেঙে পড়ব না।
কাল ভোরে আমরা তিনজন মিলে পূর্ব দিকের বনে যাব, শাক তুলবো, পুকুর থেকে মাছ ধরবো। মোড়ল দোকান বন্ধ করতে পারে, কিন্তু বনে কত কিছু আছে বোন, সেসব সিদ্ধ করলেই ভাত ছাড়াই পেট ভরে যাবে আমাদের। কিন্তু বর্দি, আর কতদিন এভাবে চলবে? ফুলকি তো ছোট এখনো, ওকে দেখলে আমার বুক ফেটে যায়। আমি একটু ভয় পাচ্ছি, মোড়ল যদি আরো কিছু করে। ও তো থামবে না বর্দি, ও তো চায় আমাদের এখান থেকে তাড়াতে। ভয় পাওয়া চলবে না কমলা। মোড়ল টাকা দিয়ে গ্রামকে কিনতে পারে, কিন্তু আমাদের সাহস কেনার ক্ষমতা তার নেই। তুই ফুলকিকে শান্ত কর, আমি রাস্তা বের করব ঠিক। আমি কখনো হাল ছাড়িনি কমলা, এবারেও ছাড়বো না। তুই আমাকে জানিস তো? জানি বর্দি, তুমি না থাকলে আমরা যে কোথায় থাকতাম কে জানে। ঠিক আছে, আমি ফুলকিকে গিয়ে দেখি, ও ঘরের কোণে একা বসে আছে। বর্দি, বর্দি, ওরা আমাদের ঘর ভেঙে ফেলছে। দেখো বর্দি, মায়ের রান্নাঘর ভেঙে পড়লো। আমি কি করব বলো বর্দি, আমরা কোথায় যাব? তুই একটু শান্ত হ। কিভাবে? আমাদের তো আর কিছুই নেই এই দুনিয়ায়। তুমি বলেছিলে তুমি সামলাবে, এখন বলো কি করব আমরা? ফুলকি, কাঁদিস না। ওরা ঘর ভেঙে আমাদের আটকে রাখতে পারবে না। দেখ ওই পিছনে নদীর ধারে দেখেছিস কত বড় বড় কলা গাছ? ওইখানে একটা কলা গাছের থোর এত বড় যে ভেতরে আমরা তিনজন ঢুকে যেতে পারবো। আমি গতকালই দেখে রেখেছিলাম। এখন ওই কলা গাছের খোলের ভেতর আমরা আশ্রয় নেব। কলা গাছে? কলা গাছের ভেতরে থাকবো আমরা? বর্দি, লোকে হাসবে না? আমরা কি সত্যি কলা গাছের সংসার বাঁধবো? এটা কি সম্ভব বর্দি? যে হাসে সে হাসুক, আমরা বেঁচে থাকবো আমাদের মতো করে। চল ফুলকি, সময় নষ্ট করার সময় নেই। কমলা, ওঠ, কান্না পরে করবি, এখন উঠে দাঁড়া। এখন শক্ত হওয়ার সময় আমাদের। বর্দি, আমি আর পারছি না। মায়ের ঘর চোখের সামনে ভেঙে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিসের বোন, কিসের মানুষ? তুই মানুষ কমলা, আমরা সবাই মানুষ। আর সত্যিকারের মানুষ কখনো হাল ছাড়ে না। ওঠ, আমরা তিনজন মিলে নতুন ঘর পাতবো। কমলা, দেখ এই খোলটা কত বড়। ভেতরে আমরা তিনজন শুতেও পারবো, বসতেও পারবো। আমি ওপরের পাতাগুলো এমন ভাবে বাঁকিয়ে দেব যে বৃষ্টির জল ভেতরে ঢুকবে না। আর ওই কোণে একটা জায়গা করে দে যেখানে ফুলকি ঘুমাবে। ওর শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে, ওকে একটু আরাম দিতে হবে। বর্দি, আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা একটা কলা গাছের ভেতরে সংসার পাচ্ছি, কিন্তু তোমাকে দেখে আমার সাহস হচ্ছে। তুমি না থাকলে আমরা কোথায় থাকতাম কে জানে। একটা কথা বলি বর্দি। কি বলবি বল। আমি ভেতরে ঢুকে দেখে অবাক হয়ে গেলাম। সত্যি তো অনেক জায়গা ভেতরে, আর মনে হচ্ছে প্রকৃতি সত্যিই আমাদের জন্য এটা রেখে দিয়েছিল। বেশ মজা লাগছে কিন্তু। দেখলি তো, আমি বলেছিলাম না এই কলা গাছ আমাদের আশ্রয় হবে। কলার মোচা খাবো, কাঁচা কলা সিদ্ধ করে খাবো। কমলা, আমাদের কিছুই নেই, কিন্তু সততা আছে। এটা কোনো মোড়ল কেড়ে নিতে পারবে না কোনো দিন। আজ তাহলে তুমি মোচার তরকারি বানাও, আমি তোমাকে সাহায্য করব বর্দি। মোড়ল মশাই, একটা মজার খবর শোনেন। ওই তিন বোন আপনি জানেন কোথায় গেছে? কোথায় গেছে রে? কলা গাছের ভেতরে। কি বললি তুই? হ্যাঁ, ঠিক শুনেছেন। একটা বড় কলা গাছের খোলের ভেতরে সংসার পেতেছে তিনজনে। গ্রামের সবাই হাসছে, ছেলে বুড়ো সবাই নদীর ধারে যাচ্ছে ওদের দেখতে, যেন সার্কাসের খেলা দেখছে। কলা গাছে মানুষ থাকে নাকি? সত্যি, এমন পাগলামি জীবনে দেখিনি মোড়ল মশাই। গ্রামের ছেলেগুলো সারাদিন ওখানে গিয়ে চেঁচামেচি করে অপমান করে ওদের। ওদের জীবনটাই যেন একটা তামাশা হয়ে গেছে। কলা গাছে আশ্রয় নিতে হলো শেষ পর্যন্ত। বাহ, এই তো চেয়েছিলাম। ওরা নিজেরাই প্রমাণ করে দিল যে ওরা মানুষের মতো বসবাস করার যোগ্য না। সাথী লোকে এটাও বুঝতে পারছে যে আপনার সাথে ঝামেলায় জড়ালে কতটা খারাপ দুর্গতি হতে পারে মানুষের। আমি এটাই চাইছিলাম,
আর কলা গাছে জন্তু জানোয়ার থাকে, ওরাও এখন তাই। এবার গ্রামের লোক বুঝবে ওদের জায়গা কোথায়। আর ওই জমিটা খালি পড়ে আছে তো, কাল থেকে ওখানে গোলা ঘরের কাজ শুরু করে দে। আপনি যেমন বলবেন তাই হবে মোড়ল মশাই। ভোলা, মনে রাখবি এই গ্রামে আমার কথাই শেষ কথা। এইটাই চিরকালের নিয়ম। কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে তার পরিণতি এটাই হবে, সবাইকে বলে দে। জি মোড়ল মশাই, কাল থেকে শুরু করে দিচ্ছি। আপনার হুকুম চিরধার্য। তবে একটা কথা বলি, আজকাল আকাশের রংটা একটু অন্যরকম দেখছি। মনে হচ্ছে বড় বৃষ্টি আসবে এবার। বর্ষাকাল আসছে তো। বৃষ্টি আসলে আসুক, আমার পাকা বাড়ি, আমার কিসের ভয়? জল কি আমার বাড়ি ভাঙতে পারবে? তুই কাজের কথা ভাব। বৃষ্টিতে ওই কলা গাছের 3টে বোনের জন্য চিন্তার, ওদের তো ছাদও নেই মাথায়। বর্দি, আজ গ্রামে গিয়েছিলাম জল আনতে পুকুর থেকে। গ্রামের ছেলেপিলে আমার পিছনে দৌড়ে এসে অপমান করছিল, আর বাকি সবাই হাসছিল। একটা ছেলে আমার দিকে কাদা ছুঁড়ে মারলো। বর্দি, ভেতরে ভেতরে আমার অনেক কষ্ট হচ্ছে। এসব দিকে বেশি নজর দিস না তুই, যে যা করছে করতে দে এখন। না, তুমি আমাকে বলো, আমরা কি সত্যিই মানুষ নই? মানুষ হলে আমাদের সাথে এমন হচ্ছে কেন? আমি কি দোষ করেছি বর্দি? জন্মেছি এটাই কি আমার দোষ? ফুলকি, তোকে একটা কথা বলি, যে অন্যের বিপদে হাসে সে নিজের দুর্বলতা জানে না। ওরা আজ হাসছে, কিন্তু কাল জানে না কি হবে। আমরা কলা গাছে আছি ঠিকই, কিন্তু আমরা লড়াই করছি, এটাই আমাদের শক্তি। তুই দেখবি একদিন এই গ্রামের মানুষ আমাদের কাছে আসবে সাহায্য চাইতে, আর তেমনই কিছু একটা আসছে, আমি ঠিক টের পাচ্ছি। হ্যাঁ বর্দি, বৃষ্টি তো কদিন ধরেই হচ্ছে, আজ সকালেও হলো অনেকক্ষণ। নদীর জল বাড়ছে দেখলাম, কিন্তু আমাদের এই কলা গাছ তো উঁচু জায়গায় বর্দি, তাই না? জল তো এখানে আসবে না। হ্যাঁ, এই কলা গাছ উঁচু জায়গায়, এবং কলা গাছ অনেক বড় এবং অনেক শক্ত। বন্যার জল এলে কলা গাছ ভাসবে, ডুববে না। এটাই আমাদের রক্ষা। এখন ঘুমিয়ে পড়, কাল দেখা যাবে। কর্তা বাবু, এই সর্বনাশ হয়ে গেছে। নদীর বাঁধ ভেঙে পড়েছে যে, জল ঢুকছে চারিদিক থেকে। গ্রামের পূর্ব দিক পুরো ডুবে গেছে ইতিমধ্যে, পশ্চিম দিকেও আসছে দ্রুত। এত বৃষ্টি আমি তো জীবনে দেখিনি বলুন মশাই। গরু ছাগল ভেসে যাচ্ছে, আপনার বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে নিচের তলায়। কি বলছিস? আমার বাড়িতে জল ঢুকছে? এটা তো পাকা 2 তলা বাড়ি, জল কতটুকুই বা উঠবে? তুই ভয় পাচ্ছিস কেন? বালির বস্তা দিয়ে দরজা বন্ধ কর। আপনি বুঝতে পারছেন না বাবু? ধুর, তোদের কোনো বুদ্ধি নেই, শুধু চিৎকার করতে জানিস। আমি এত টাকা খরচ করে বাড়ি বানিয়েছি, জলে কি আমার বাড়ি ভাঙবে? বাবু, ওই বালির বস্তা দিয়ে কিছু হবে না। এই জল এত দ্রুত আসছে যে কিছুক্ষণের মধ্যে 2 তলাতে উঠে যাবে। এমন বন্যা এই গ্রামে আগে কোনো দিন হয়নি। আশেপাশের সব গ্রামও ডুবে যাচ্ছে শুনলাম। চুপ কর ভোলা, আমাকে ভাবতে দে। এটা কি হচ্ছে? আমার সারা জীবনের সম্পত্তি সব কি ডুবে যাবে? এটা কি সম্ভব? সম্ভব অসম্ভব বলার সময় নয়, এখন প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে। ছাদে উঠুন, ছাদে। ভোলা, জল আর কত বাড়বে? ছাদেও তো বেশিক্ষণ থাকা যাবে না এভাবে। কোথাও কোনো উঁচু জায়গা নেই। আমি ডুবে মরতে চাই না ভোলা। ডুবতে তো আমিও চাই না, কিন্তু কি আর করা যাবে? আমার এত টাকা, এত জমি, এত সম্পত্তি, কিন্তু আজ কিছু কাজে আসছে না। জল ধনী গরিব বোঝে না। আমি সারা জীবন এত কিছু জমালাম, আজ সব ডুবে যাচ্ছে চোখের সামনে। কিন্তু কি আর করা যাবে? গ্রামের সবার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার গোলা ঘর, আমার দোকান, ধান ক্ষেত সব জলের তলায়। আমি কত লোককে ঠকিয়েছি, কত লোকের জমি দখল করেছি।
আর আজ দেখ আমার নিজের জমি জলের নিচে, কি লাভ হলো এসব করে ভোলা? মোড়ল মশাই, একটা কথা মনে পড়ছে। ওই 3 বোনের ওই কলা গাছটা এখন অনেক উঁচু জায়গায় আছে, আর কলা গাছটা তো জলে ডোবে না, ভাসে। আমি এই মাত্র দেখলাম দূর থেকে ওই কলা গাছটা ভাসছে জলের উপরে, আর ওই 3 বোন ওর ভেতরে আছে নিরাপদে। তুই ঠিক বলছিস। হ্যাঁ, পুরো গ্রাম ডুবে গেছে, কিন্তু ওই কলা গাছের সংসারটা ভাসছে। ওরা বেঁচে আছে বাবু, আমরা সবাই ডুবছি আর ওরা ভাসছে। ওই কলা গাছ যেটাকে নিয়ে আমরা হাসতাম, সেটাই আজ নৌকা হয়ে ওদের বাঁচাচ্ছে। তুই কি বলছিস? ওই কলা গাছে ওই 3 বোন এখনো বেঁচে আছে, আর আমরা মরতে বসেছি? এটা কেমন কথা? আমার 2 তলা পাকা বাড়ি ডুবে গেল আর ওদের কলা গাছ ভাসছে। হ্যাঁ, এখন একটাই রাস্তা, ওদের কাছে গিয়ে আশ্রয় চাওয়া। অন্য কোনো উপায় নেই। আমি জানি সব, কিন্তু জীবন তো বাঁচাতে হবে মোড়ল মশাই। ওদের কাছে যাব? যাদের ঘর আমি ভেঙেছি ওরা কি আমাকে আশ্রয় দেবে? আমি তো ওদের মানুষ বলেই গণ্য করিনি কোনোদিন। জানি না, কিন্তু বিশ্বাস করুন আর কোনো রাস্তা নেই। জল ছাদের কাছে চলে এসেছে, আর আধ ঘন্টা পরেই আমরা ডুবে যাব মোড়ল মশাই। বর্দি দেখো, মোড়ল আর ভোলা জলেতে ভাসতে ভাসতে আসছে এদিকে। ওদের সঙ্গে গ্রামের আরো কয়েকজন লোক, সবাই চিৎকার করছে। দেখো বর্দি, ওই যে মোড়ল একটা কাঠের তক্তা ধরে ভাসছে। সেটাই তো দেখছি। এই সেই মোড়ল যে আমাদের ঘর ভেঙে আমাদের জমি কেড়ে নিয়েছিল, আজ সে আমাদের কাছে ভাসতে ভাসতে আসছে প্রাণ বাঁচাতে। বর্দি, কি করব আমরা? ওদেরকে আশ্রয় দেব আমরা? আমার মনে হয় না দেওয়াই উচিত। কমলা, আমরা তো ওদের মতো নই। আমরা কখনো মানুষকে বিপদে ফেলে আনন্দ পাইনি। আমাদের বাবা শিখিয়ে গেছেন, আমরা ওদের আশ্রয় দেব। এই কলা গাছের খোলে জায়গা আছে, আরো কয়েকজন ঢুকতে পারবে। জল আরো বাড়লেও এই কলা গাছ ভাসবে, ডুববে না। আমরা সবাইকে বাঁচাবো কমলা। বর্দি, তোমার মতো মানুষ এই পৃথিবীতে কম আছে। আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি যা ঠিক মনে করো তাই হবে। আমি ওদের দড়ি ফেলে দিচ্ছি, ওরা ধরে উঠে আসুক। বর্দি, সত্যি তুমি ওদের তুলবে? মোড়ল যে আমাদের সাথে যা করেছে। হ্যাঁ ফুলকি, তুলবো, কারণ আমরা ওদের থেকে আলাদা। এটাই তফাৎ আমাদের আর ওদের মধ্যে। সুলেখা, আমি আমি কি বলবো জানি না। তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, অথচ আমি তোমাদের ঘর ভেঙেছি। আমি তোমাদের মানুষ বলে গণ্য করিনি কোনোদিন। এখন এইসব কথা না আলোচনা করাই ভালো বোধ হয়। আলোচনা করতে হবে, কারণ আজ তোমাদের এই কলা গাছের ভেতরে বসে আমি প্রাণে বেঁচে আছি। গ্রামের সব পাকা বাড়ি ডুবে গেছে, আমার 2 তলা বাড়ি ডুবে গেছে, কিন্তু তোমাদের এই কলা গাছ ভাসছে। কি আশ্চর্য! যাদের আমি সবচেয়ে দুর্বল ভেবেছিলাম তারাই আজ সবচেয়ে শক্তিশালী। এটাই তো প্রকৃতির নিয়ম। আমি ক্ষমা চাইছি সুলেখা, আমি অনেক বড় ভুল করেছি সারা জীবন। আমি ভেবেছিলাম টাকা আর ক্ষমতা দিয়ে সব পাওয়া যায়, আজ বুঝলাম কিছু পাওয়া যায় না। কিন্তু তোমাদের যেটা আছে, একে অপরের ভালোবাসা, সেটা কোনো জল ডোবাতে পারিনি। মোড়ল মশাই, ক্ষমা চাইতে হবে না। আপনি আমাদের কাছে এসেছেন, এটাই যথেষ্ট। দেখুন, আমাদের ঘর ভাঙলেও আমাদের সততা কিন্তু কেউ ভাঙতে পারেনি। আজ এই কলা গাছই সেটা প্রমাণ করে দিল। তুমি ঠিক বলেছ সুলেখা, আমি সারা জীবন বড় বাড়ি বানিয়েছি, লোকের জায়গার অধিকার কেড়ে নিয়ে বড় গোলা ঘর বানিয়েছি, কিন্তু একটাও আসল ঘর বানাতে পারিনি। আজ বুঝলাম আসল ঘর কোথায় থাকে। জীবনে প্রথমবার বুঝলাম বেঁচে থাকা মানে কি। তোমরা 3টে মেয়ে আমাকে এমন একটা শিক্ষা দিয়েছো যা আমি সারা জীবন ভুলবো না। মোড়ল মশাই, আমিও ক্ষমা চাই এই 3 বোনের কাছে। আমি আপনার হুকুমে সব করেছি, কিন্তু ভেতরে আমার খারাপ লেগেছিল। আমি সেদিন বলতে পারিনি, আজ বলছি। সুলেখাদি, আমাকে মাফ করো। হ্যাঁ, আমাকে মাফ করো। ভোলা, তোমাকেও মাফ করলাম। মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারাটাই আসল কথা। আজ রাতটা কাটাও এখানে, কাল সকালে জল কমলে দেখবো কি করা যায়। বর্দি দেখো,
জল নামছে ধীরে ধীরে, গ্রাম ভেঙে তছনছ হয়ে গেছে, কিন্তু মানুষগুলো বেঁচে আছে। তোমার কথাই সত্যি হয়েছে, যারা আমাদের দেখে হাসতো তারা এখন আমাদের কাছে এসেছে সাহায্য নিতে। সত্যি ফুলকি, আমাদের এই সততা পুরো গ্রামকে বাঁচিয়েছে। এইভাবেই সৎ থাকতে হবে আমাদের। মোড়ল এখন ভালো হয়ে গেছে, তাই আমরা মিলেমিশে আবার নতুন করে শুরু করব। চল ফুলকি, কমলাকে ডাক, নতুন সকাল হয়েছে, নতুন করে শুরু করব আমরা। তোমরাও কিন্তু এভাবেই আমাদের মতো মিলেমিশে থেকো, তাহলে বিপদের দিনে পাশাপাশি থাকতে পারবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।